বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এটি এমন একটি জায়গা যার বর্ণনা আমার মতো চুনোপুটির দ্বারা সম্ভব না। সমুদ্রের ঢেউয়ে গা ভাসানোর ইচ্ছা কার নাই। বিশাল এই জলরাশির সৌন্দর্য এক কথায় দারুণ। ভ্রমণটা আরও মনোমুগ্ধকর হয় যদি সাথে থাকে বেশ কয়েকজন ভ্রমণ পাগলা। আজকের এই ভিডিওতে আমরা মাত্র 1100 টাকা ও অল্প কিছু হিডেন চার্জ দিয়ে ঢাকা থেকে কক্সবাজার এসে দেখব সমুদ্র সৈকত এর ভয়ঙ্কর রূপ। কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভের 80 কিলোমিটার রাস্তার দুপাশের পাহাড় আর সমুদ্রের সৌন্দর্য। টেকনাফ জিরো পয়েন্ট, পাটোয়া টেক, ইনানি, কলাতলি, সুগন্ধা বিচ ও মিনি বান্দরবন সহ কক্সবাজারের অপরূপ সৌন্দর্য। ওয়েট, বাসা থেকে দুম করেই তো আর এখানে চলে আসি নাই। এত কম খরচে কিভাবে আসলাম, চলেন গল্পটা একবারে প্রথম থেকে শুরু করি। বাংলাদেশের 64 জেলার আনাচে কানাচে একদম অল্প খরচে ভ্রমণের জন্য আপনি বেছে নিতে পারেন বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি গৃহত্যাগীকে। আমি এ যাবত গৃহত্যাগীর সাথে দেবতাখুম, কাপ্তাই লেক সহ বেশ কয়েকটা ট্যুরে গিয়েছি। তারা সবসময় তাদের অভিজ্ঞ গাইড দ্বারা ট্যুরগুলো ম্যানেজ করে থাকে। ডেসক্রিপশন বক্সে গৃহত্যাগীর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলেই ভিজিট করে আসতে পারেন তাদের ইভেন্টগুলো এবং সরাসরি ফোনে কথা বলতে পারেন গৃহত্যাগীর অ্যাডমিন ফয়সাল ভাইয়ের সাথে। নাম্বারটাও দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে। আমাদের কক্সবাজার ভ্রমণের জার্নিটা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে, কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত সুবিধার্থে কাশপুর বাসস্ট্যান্ড থেকে গাড়িতে উঠি। গাড়িতে ওঠার সাথে সাথেই আন্তরিকতার সাথে এগিয়ে আসলেন ট্যুর গাইড মোবারক ভাই। কুশল বিনিময় করলেন আমাদের টিমের সবার সাথে। বিভিন্ন গানের তালে সবাই নাচতে নাচতে ভ্রমণটাকে আরো দ্বিগুণ আনন্দময় করে তুললাম। একটা সময় সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ভোরের আলো ফুটতেই বাসের হেল্পার সাহেব ডাক দিলেন, বললেন, আমরা ডলফিন চত্বরের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটুকু যারা ভিডিও করতে চান চলে আসেন। তবে এই সুযোগ হাতছাড়া করার পাত্র আমি নই। যেহেতু আমি প্রথমবার কক্সবাজার যাচ্ছি, আমার এক্সাইটমেন্টটা একটু বেশি। কক্সবাজার শহরের শত শত বিল্ডিং এর মাঝেও উকি দিল অতল সমুদ্র। সমুদ্রের দেখা পেয়ে মনের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেল। প্রথমবার দেখছি তো তাই ভাবতেছিলাম দূর থেকে দেখেই এতটা আনন্দ পাচ্ছি, তাহলে যখন কাছে থাকবো তখন মনের আনন্দটা কতটা বেড়ে যাবে। বাস থেকে নেমে সকালের নাস্তাটা সেরে নিলাম জনপ্রতি মাত্র 80 টাকা খরচে। বলে রাখি, এবারের কক্সবাজার ভ্রমণে আমরা গৃহত্যাগীকে শুধুমাত্র যাওয়া আসা বাস ভাড়া বাবদ 1100 টাকা পেমেন্ট করেছি। কক্সবাজার পৌঁছানোর পরে সমস্ত খরচ আমরা নিজেরাই করেছি। নাস্তা সেরে চাঁদের গাড়ি রিজার্ভ করে নিলাম সারাদিনের জন্য। সারাদিনের জন্য চাঁদের গাড়ি রিজার্ভ করেছি মাত্র 5000 টাকায়। আসুন এবার আমাদের টিমে কে কে কক্সবাজার ভ্রমণ করছে সবার সাথে পরিচিত হয়ে আসি। আমাদের সাথে আছেন এবারের ট্যুরের সহকারী আয়োজক সুব্রত সরকার, আছে অন অ্যান্ড অনলি শাকিব খান, আছে আমার প্রাণপ্রিয় ছোট ভাই সুমন, আরও আছে আমাদের সবার ভাগিনা, জাতীয় ভাগিনা সরঞ্জিত, আমাদের সবার প্রিয় বড় ভাই মাসুদ ব্যাপারী রাজন ভাই, আছেন এবারের ট্যুরের প্রধান আয়োজক এবং আমাদের সবার অভিভাবক লোকনাথ স্যার, আরও আছেন সুমন চৌধুরী, সাথে আছে অন অ্যান্ড অনলি ব্লুটুথ বয় আবু বক্কর এবং আমাদের সাথে আছে মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইঞ্জিনিয়ার শরীফ ভাই। কক্সবাজার মেরিন ড্রাইভ হলো কক্সবাজার শহরের কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার দীর্ঘ একটি মনোরম উপকূলীয় সড়ক। এটি বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভগুলোর একটি হিসেবে পরিচিত। রাস্তার এক পাশে নীল বঙ্গোপসাগর আর অন্য পাশে সবুজ পাহাড়ের সারি, যা একসাথে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে। দীর্ঘ পরিকল্পনা ও নির্মাণ কাজ শেষে 2017 সালে এই সড়কটি উদ্বোধন করা হয়। এটি এমন একটি রাস্তা যেখানে এক পাশে বিশাল বঙ্গোপসাগরের গর্জন আর অন্য পাশে সবুজ পাহাড়ের নীরব সৌন্দর্য। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি যেন এক স্বপ্নের পথ। গাড়ি যতই সামনে এগিয়ে যাচ্ছে ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। কখনো সমুদ্রের ঢেউ, কখনো ঝাউবন, প্রতিটা মুহূর্তই ক্যামেরাবন্দি করে রাখার মতো। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই যান না কেন, সেখানকার লোকাল খাবার এবং লোকাল ফুডস ট্রাই করবেন। এগুলো সুস্বাদুর পাশাপাশি আপনার ভ্রমণকে আরো দ্বিগুণ স্মরণীয় করে রাখতে ভীষণ কাজে দেবে। ঠিক তেমনি এই পথে চলতে চলতে আপনি পেয়ে যাবেন বেশ কিছু লোকাল ফুডসের দোকান। ইনানি বিচ পার হয়ে পাটোয়ার টেকের আগে বেশ কয়েকটা দোকান একসাথে আছে, যেখানে পাহাড়ে বিভিন্ন ধরনের ফল, কলা, পেঁপে আরো নানা ধরনের ফল পাওয়া যায়। আমি বেশ কয়েকটা ফল ট্রাই করেছিলাম, ভীষণ সুস্বাদু ছিল। দাম তুলনামূলক কিছুটা বেশি, আপনি দামাদামি করে আপনার সুবিধা মতো খেয়ে নিতে পারেন। আমি হলাম কলা বলি।
চাঁদের গাড়ির ড্রাইভার আবুল হাশেম ভাইয়ের পরামর্শে আমরা যাওয়ার পথেই লাল কাঁকড়ার বিচে নামি। উনি বললেন আসার সময় লাল কাঁকড়ার দেখা নাও পেতে পারি, তাই এখনই দেখে নিলে ভালো হবে। সত্যি বলতে সমুদ্রের বিচে পা ফেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এক দৌড়ে চলে গেলাম বিচে আছড়ে পড়া ঢেউয়ের কাছে। এই বাতাস যেন হৃদয়কে ঠান্ডা করে দিল। সমুদ্রের ঢেউকে ডেকে এনে নিজের পা ভিজিয়ে নিলাম। হয়তো ভাবতেছেন এখানে এত আবেগের কি আছে? আবেগ হবেই বা না কেন বলুন? এখানে আসার পর আমার অনুভূতিটা কেমন ছিল তা আসলে ভাষায় প্রকাশ করা অসম্ভব। সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা হাজার রঙের হাজার রকমের ছোট বড় ঝিনুকগুলোর কারণে এই সৈকতকে এক টুকরো ফুল ছড়ানো বাগিচার মতো দেখাচ্ছে। লোভ সামলাতে না পেরে কিছু ঝিনুক কুড়িয়ে নিলাম শোয়ার ঘরে সাজিয়ে রাখবো বলে। লাল কাঁকড়ার এই সৈকতে এসে হতাশ হতে হয়নি, একজনের দেখা পেয়েই গিয়েছি। ছেড়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে না। সমুদ্র পাড়ের এই শ শব্দ হৃদয়ে গেঁথে নিয়ে ছেড়ে যাচ্ছি এখান থেকে, কারণ আমাদেরকে আরও অনেকগুলো স্পট ঘুরতে হবে, আরও অনেকগুলো জায়গায় আমাদেরকে যেতে হবে। সেজন্য এই মুহূর্তে এই জায়গাটিকে প্রত্যাখ্যান করে আমরা অন্যদিকে যাওয়ার জন্য রওনা করতেছি। আবারও আমাদের গাড়ি ছুটে চলেছে টেকনাফ 0 পয়েন্টের উদ্দেশ্যে। সার্বক্ষণ যেন মনে হচ্ছিল এই পথ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে কি হবে। মন বলছিল যেন তাড়াতাড়ি শেষ না হয় এই পথ, এই পথের সৌন্দর্য। চলতে চলতে দুপাশের সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়েছি যে ক্যামেরার সামনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি এই ভ্রমণকে নিয়ে চিন্তা করা গল্পগুলো। কত কথা মনের মধ্যে গেঁথে নিয়ে গিয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব বলে। এ সৌন্দর্য দেখার পরে সবকিছু যেন গুলিয়ে ফেলেছি আমি। সমুদ্রের গর্জন আর পাহাড়ের বিশালতা দেখতে দেখতে চলে এসেছি আমরা প্রায় টেকনাফ 0 পয়েন্টের কাছাকাছি। স্ক্রিনে এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন, আমার মতে কক্সবাজার টেকনাফ ভ্রমণে আসা কোনো ব্লগার বা ভ্রমণ পিপাসুদের ক্যামেরায় বাদ পড়ে নিয়ে দৃশ্য। সমুদ্রের অতলে গিয়ে মাছ ধরে আনার হাজারো গল্প গাথা আছে এই সাম্পানগুলোর সাথে। হাজারো পরিবারের আয়ের উৎস এই সাম্পান। হাজারো রান্নাঘরের ডিব্বায় ভরা আছে এদের ধরে আনা মাছের শুটকি। কক্সবাজার ভ্রমণে এসে আমরা যে সামুদ্রিক মাছ সবাই খাই, সেই মাছ এই প্লেটে আনার একমাত্র বাহন এই সাম্পান। কোনো সাম্পান জেলেদের নিয়ে যাচ্ছে অতল সমুদ্রে, কোনো সাম্পান ফিরে আসছে ডাঙায়। যাই হোক, এই সাম্পানের গল্প বলতে শুরু করলে আরো অনেক কিছু বলা যাবে। আজকে না হয় সেদিকে নাই গেলাম। সমুদ্রের গর্জন শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম টেকনাফ 0 পয়েন্ট। মেরিন ড্রাইভের শেষ প্রান্তে এসে দেখি সমুদ্রের গর্জন যেন বেড়ে গেছে। আর হয়তো এই কারণেই বোধহয় এই বড় বড় ব্লকগুলো সাজিয়ে রাখা হয়েছে যেন ঢেউ এসে এই ব্লকগুলোতে আশ্রে পড়ে। টেকনাফ 0 পয়েন্টে 0 না থাকলেও 0 সাদৃশ্য একটি দেয়াল ঘড়ি রয়েছে। জায়গাটিকে চারপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে, তবে পর্যটকরা এসে এখানে অবাধে ঘোরাঘুরি করতে পারেন। এত বড় দেয়ালে কেন ঘড়িটি লাগিয়ে রাখা হয়েছে, এখানে কি বোঝাতে চেয়েছে, আসলে এ ব্যাপারে আমি কিছুই জানি না, তাই হয়তো আপনাদেরকে জানাতে পারলাম না। তবে আপনার যদি জানা থাকে অবশ্যই আমাকে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। টেকনাফ 0 পয়েন্টের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পরে এবার আমাদের ফেরার পালা। তবে ফেরার পথে এই রোডের সবগুলো ভ্রমণ স্পট আমরা ঘুরে দেখব। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO. Babe, I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender. Baby, slipping on a swimsuit is overrated. আমরা যাচ্ছি এখন পাথর দেখতে। এখানে অনেকগুলো পাথর দেখা যাচ্ছে। যেদিক থেকে আসলাম ওদিকেও ছিল, তো ওদিকে কম থাকার কারণে আমরা ওদিকে নামি নাই। আমাদের গাড়ি ওই যে রাস্তায় ওখানে ব্রেক করে রাখা আছে। আর এই যে আমরা যাচ্ছি, সামনে 2 জন এবং আরও পিছনে আমাদের সদস্যবৃন্দরা আছেন, সবাই আসতেছে। তো একটু পাথরগুলো দেখব, পাথরের সাথে একটু ঘষাঘষি করব ইনশাল্লাহ। দেখা যাক কতটুকু ভালো লাগে সেখানে। দেখতে পাচ্ছেন সমুদ্র কখনো বর্জ্য নিজের কাছে রাখে না, আমাদের বর্জ্য সে আমাদের কাছেই ফেরত দেয়। সে কারণেই মূলত সমুদ্রের কিনারে প্রত্যেকটা জায়গায় এরকম বজ্রগুলো স্তূপ হয়ে থাকে, ঢেউয়ের সাথে চলে আসে আর কি। এই যে আমরা পাথরের কাছাকাছি চলে আসছি,
এই পাথরগুলো দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর। আসলে প্রকৃতির সৃষ্টি এতটা সুন্দর যার বর্ণনা কেউ কখনো করে শেষ করতে পারবে না। আমরা একদম ঢেউয়ের কাছে যাব, যেখানে পাথরগুলোর উপর ঢেউ আছড়ে পড়তেছে। আমরা সেখানে যাব, সেখানে গিয়ে আমরা দেখব আসলে পাথরের গায়ে যখন ঢেউগুলো আছড়ে পড়ে তখন কীরকম দেখা যায়, সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা এগিয়ে যাচ্ছি সেদিকেই। পাথরগুলো পিচ্ছিল না, যেহেতু শুকনো হয়ে গেছে সেহেতু পিচ্ছিল হওয়ার কোনো সুযোগ নাই। এই পানিটুকু আমাদেরকে পার হতে হবে, তবে একটু সাবধান হতে হবে আমাদেরকে, আমরা যেন চোরাবালিতে পড়ে না যাই। যেহেতু সমুদ্রতে চোরাবালি থাকে, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যেন চোরাবালিতে না পড়ি কখনো। চোরাবালি নাই, সবাই আসতেছে, আমি একটু আগে চলে আসছি। ওই যে ওখানে দূরে দেখা যাচ্ছে বাচ্চারা বড়শি দিয়ে মাছ সংগ্রহ করার চেষ্টা করতেছে। এই ঢেউয়ের যে সাউন্ডটা আমার কানে বাজতেছে, এটা আসলে কি বলবো, সত্যি এটার আসলে তুলনা করে শেষ করতে পারবো না, এমন একটা শব্দ কানে আসতেছে। এই যে দেখতে পারতেছেন বড় বড় ঢেউগুলো এই পাথরগুলোর উপর আছড়ে পড়তেছে। আসলে ভয়ঙ্কর একটা শব্দ সৃষ্টি হচ্ছে এখানে, মানে কি বলবো, আসলে অনেক ভয়ঙ্কর একটা শব্দ এখানে সৃষ্টি হচ্ছে। অনেক বড় বড় ঢেউগুলো আপনি দেখতে পাচ্তেছেন, এই যে ঢেউগুলো আছড়ে আসতেছে এই পাথরের উপর পড়তেছে। অসম্ভব সুন্দর লাগতেছে পরিবেশটা, এবং একটা বাতাস, শরীরের মধ্যে একটা বাতাস লাগতেছে, বাতাসটাও আসলে অনেক সুন্দর লাগতেছে। এটার বর্ণনা আসলে করে শেষ করা যাবে না। সৌন্দর্য, আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য কখনোই বর্ণনা করে শেষ করা যাবে না। এই দেখেন দূর থেকে কিচ্ছু দেখা যায় না, সমুদ্র। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সাম্পান, হয়তো মাছ ধরতে গেছে, ওনারা হয়তো মাছ ধরতেছে, ওনারা ফিরে আসবে, আবার যাবে, আবার আসবে। ওই যে ওখানে ছেলেটা দেখা যাচ্ছে, সে বড়শি দিয়ে মাছ ধরতেছে। আসলে কতটা রিস্ক, এরা হয়তো কেউ জীবিকার তাগিদে করতেছে, কেউ মাছ খাবে সেজন্য করতেছে। এক একজন এক এক তাগিদে এখানে কাজ করতেছে। দীর্ঘ সময় নিয়ে গড়া এই পাথরের রাজ্যের অপরূপ সৌন্দর্য দেখে এবার এখান থেকে ফিরে যাওয়ার পালা। তবে ফিরে যাওয়ার এই মুহূর্তে কিছু স্মৃতি যদি সাথে না নিয়ে যাই তাহলে কেমন হয় বলুন। হাত মুখ ধুয়ে কালো মুখটাকে কিছুটা সাদা বানিয়ে পটাশ করে কিছু ছবি তুলে নিলাম। ওদিকে আমার পোজ দেখে ক্যামেরাম্যান তো বেহুশ, সমুদ্রের ঢেউ ফেলে যেতে ইচ্ছে করছে না, তবুও চলে যাচ্ছে, কারণ একটাই, আরো অনেকগুলো স্পট ঘুরতে হবে আমাদের। ইনানি সমুদ্র সৈকত ঘুরে এর সৌন্দর্য দেখে আপনাদেরকে দেখাতে না পেরে দুপুরে খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি পরবর্তী গন্তব্য মিনি বান্দরবন। মিনি বান্দরবন এমন একটি স্পট, কক্সবাজার ঘুরতে আসা কোনো পর্যটকই এই জায়গাটুকু দেখার বাকি রাখেন না। যতটুকু শুনেছি লোকমুখে, জায়গাটাতে যাওয়ার রাস্তাটা নাকি ভীষণ সুন্দর। বান্দরবনের আঁকাবাঁকা পাহাড়ি পথের কিছুটা ফিল পাওয়া যায় এখানে। সত্যি বলতে হলেও তাই, আঁকাবাঁকা অসাধারণ এই রাস্তাটার মায়ায় পড়ে গেলাম। উঁচু উঁচু পাহাড় কেটে বানানো এই রাস্তাটা দেখে মনে হলো খানিক সময় লাদাখে কাটালাম। অবশ্য শুনলাম এই জায়গাটাকে কেউ নাম দিয়েছেন বাংলার লাদাখ। এখন যে পাহাড়ের চূড়ায় আমরা উঠতেছি, এটা হচ্ছে কক্সবাজারের একটা অন্যতম ভ্রমণ স্পট, যেটাকে বলা হয় মিনি বান্দরবন। আর মিনি বান্দরবন বলার একমাত্র কারণ হচ্ছে পাহাড়গুলো কিছুটা বান্দরবনের পাহাড়ের মতো, আর এই রাস্তা কিছুটা বান্দরবনের রাস্তার মতো। যারা বান্দরবন যান নাই তারা শুধুমাত্র এই রাস্তাটা দেখে কিছুটা ফিল নিতে পারেন, আর যারা বান্দরবন গেছেন তাদের এখানে আসার কোনো প্রয়োজন নাই। এখানে এসে আপনি শুধু পরিশ্রম করবেন, কোনো এনজয় করতে পারবেন না। এ পর্যন্ত যতটুকু উঠলাম এর ভিউ হচ্ছে এই, যে আমি সীতাকুণ্ড যাওয়ার সময় এরকম একটা ভিউ দেখে বলছিলাম এটা হচ্ছে কোটি টাকার ভিউ, তো এখানে সেটার অর্ধেক বললাম আমি, 50 লাখ টাকার ভিউ। অসাধারণ সুন্দর, 50 লাখ। কথায় আছে না, যারা হচ্ছে বান্দরবন দেখেন নাই তাদের জীবন 16 আনায় বৃথা। তো সেই 16 আনা বৃথা জীবনটাকে আপনি মোটামুটি 8 আনাতে পরিপূর্ণ করতে পারেন কক্সবাজারের মিনি বান্দরবন এসে। দুটি ভ্রমণ, যদি কক্সবাজারে এসে আপনি
এই ইয়াটা মিস না করেন তাহলে অবশ্যই আপনি এখানে এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। তো এখান থেকে আমি একটু ভিউটা দেখানোর চেষ্টা করব। অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ পয়েন্ট, সত্যি অসাধারণ। আমার চারপাশে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, আর কি বলবো আসলে উঠতে উঠতে আমি হাঁপায় গেছি আর বলার ভাষা হারিয়ে ফেলেছি। এই হলো অবস্থা। এই যে দেখেন এত সুন্দর দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। এখানে ভাইরা এসেছেন, ওনারা রেস্ট করতেছে। আর এই হচ্ছে এদিকের ভিউ। ওই যেটা আমি একটু আগে বললাম সীতাকুণ্ডে দিয়েছিলাম 1 কোটি টাকার ভিউ, আর এখানে হলো 50 লাখ টাকার ভিউ। চারপাশে পাহাড় দেখে আপনি অনুমান করতে পারতেছেন আমরা কতটা উঁচুতে উঠেছি। আমরা সমতল থেকে কতটা উঁচুতে উঠেছি সেটা আসলে হিসাব এখনো করা হয় নাই। আমি হিসাব করে এটা আপনাদেরকে জানিয়ে দেব। এই হলো অবস্থা। ওই যে দূরে দেখা যাচ্ছে বসতি, সুন্দর সুন্দর রিসোর্ট আছে ওদিকে, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার অসাধারণ ভিউ, অসাধারণ সৃষ্টি, সুবহানাল্লাহ। কক্সবাজার এসে মিনি বান্দরবনের সৌন্দর্য নিজেও দেখলাম, আপনাদেরকেও একটু দেখালাম। আপনাদের কেমন লাগলো আসলে বিষয়টা জানি না, আশা করি ভালো লাগছে। বিষয়টা হচ্ছে এতটা ভালো লাগার কথা না, কারণ এটা হচ্ছে জাস্ট মিনি বান্দরবন। আপনারা শুনেই বুঝতে পারতেছেন বান্দরবনের একটু কিছুটা ফিল নেওয়ার জন্য এটা আর কি। এটা আসলে বান্দরবনের প্রকৃত ফিল এখানে আপনি পাবেন না। জায়গাটা সুন্দর, পাহাড়, আঁকাবাঁকা সড়ক সব মিলে অসাধারণ। মিনি বান্দরবন বলাই যায়, সুন্দর জায়গাটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যেটা বলতেছিলাম আর কি, মিনি বান্দরবন জায়গাটা আসলেই সুন্দর, ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর কেমন লাগলো ভিডিওটিতে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। একটা মানুষের সাথে আপনাদের পরিচয় না করালেই নয়। আজকের সারাটা দিন কাটালাম এই মানুষটার সাথে। অত্যন্ত ভালো মন মানসিকতার একজন মানুষ, আমাদের আজকের চাঁদের গাড়ির ড্রাইভার। ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। কখনো কক্সবাজার আসলে এই মানুষটার গাড়ি ভাড়া করেন আর না করেন দুটো কথা বলে নিয়েন, উপকারে আসবে নিশ্চয়ই। আজকের মেরিন ড্রাইভ ভ্রমণ শেষে এবার আমাদের কক্সবাজার ভ্রমণের প্রধান আকর্ষণ সমুদ্রের লোনা পানিতে ডুবোডুবির পালা। আসুন শুরু করি। ভিডিওটির এই মুহূর্তে এসে আপনাকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আপনি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন। যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে শুধুমাত্র ডিসলাইক বাটনে ক্লিক না করে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওর কোন অংশে ইমপ্রুভমেন্ট দরকার। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার মতামতের যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব। এবারে ট্যুরের খরচ সম্পর্কে যদি বলি, ঢাকা থেকে কক্সবাজার আসা যাওয়া বাস ভাড়া বাবদ জনপ্রতি খরচ হয়েছে 1100 টাকা। কক্সবাজার এসে সকালের নাস্তা বাবদ জনপ্রতি খরচ হয়েছে 80 টাকা। সারা দিনের জন্য একটি চাঁদের গাড়ি ভাড়া পড়েছে 5000 টাকা। বলে রাখি আমাদের টিমে 12 জন ছিল, সেই হিসাবে ভাড়া পড়েছে জনপ্রতি 416 টাকা। রাস্তায় কলা ও অন্যান্য ফল খেয়েছি 50 টাকা। দুপুরে খাবার বাবদ জনপ্রতি খরচ হয়েছে 250 টাকা। বিকেলের নাস্তা বাবদ জনপ্রতি খরচ হয়েছে 40 টাকা। সৈকতে ডুবাডুবির পরে ফ্রেশ পানিতে গোসল করার বাবদ জনপ্রতি খরচ হয়েছে 30 টাকা। রাতে খাবার বাবদ জনপ্রতি খরচ হয়েছে 140 টাকা। সারাদিন ঘুরে চাঁদের গাড়ির ড্রাইভার আবুল হাশেম ভাইকে টিপস দেওয়া হয়েছে 500 টাকা। সেখানে জনপ্রতি খরচ হয়েছে 40 টাকা। সব মিলে আমাদের এই ভ্রমণে জনপ্রতি খরচ হয়েছে 2146 টাকা। আজকের এই ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।